দর্শক, নতুন সরকারের শপথের পরপরই একটা প্রশ্ন সামনে এসেছে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে কবে যাচ্ছেন? তারেক রহমান নরেন্দ্র মোদী বৈঠক কবে হচ্ছে? এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে উঠে এসেছে শপথের পরপরই। কারণ ভারতীয় প্রতিনিধি ওম বিড়লা যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে তার সঙ্গে একান্ত সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরও এক দফা লেখা চিঠি হস্তান্তর করেন এবং নরেন্দ্র মোদী নিজে হাতে লেখা চিঠিতে যখন তারেক রহমানকে আমন্ত্রণ জানান, তখন প্রশ্নটা সামনে এসে যায় যে তারেক রহমানের প্রথম বিদেশ সফর কি ভারত সফর দিয়েই তাহলে শুরু হবে? নরেন্দ্র মোদীর চিঠি এর আগেও আমরা দেখেছিলাম। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী যিনি এসেছিলেন, তিনি নরেন্দ্র মোদীর চিঠি তারেক রহমানকে হস্তান্তর করেছিলেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে, সেই 30 ডিসেম্বর, এবার ফেব্রুয়ারির 17 তারিখ, মাত্র 1.5 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো নরেন্দ্র মোদীর এই চিঠি খুবই উল্লেখযোগ্য ব্যাপার হিসেবে এসেছে আলোচনায় রাজনৈতিক মহলে। চলুন একটু জেনে দেখি নরেন্দ্র মোদী চিঠিতে কি লিখলেন, তারেক রহমানের ভারত সফর কেন গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে এবং তিনি কবে সফর করছেন, সাথে তারেক রহমানের এই ভারত সফরের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যার্পণের ব্যাপারটা যুক্ত আছে কিনা। শেখ হাসিনা কি তাহলে খুব দ্রুতই ফিরছেন? আলোচনা করে দেখবো এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যাচ্ছেন। খুব শীঘ্রই তিনি যে ভারতে যাবেন এটা এখন মোটামুটি নিশ্চিত। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ জানিয়ে, সপরিবারে আমন্ত্রণ জানিয়ে লেখা চিঠি সেই বার্তায় দেয়। গণমাধ্যম নিশ্চিত করছে ব্যাপারটা। নিউজ 24-এর শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে ভারত সফরের আমন্ত্রণ মোদীর। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সরকারের সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রণপত্রে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও তাদের কন্যা জাইমা রহমানের কথাও উল্লেখ করা হয়েছে। একজন প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন, সেই চিঠিতে তার স্ত্রী কন্যার কথাও লিখছেন যে তাদেরকে সাথে নিয়ে আপনি আসুন। এক বিবৃতিতে, এক চিঠিতে মোদী লেখেন, ভারতে আপনাকে আন্তরিক স্বাগত জানাতে আমরা প্রস্তুত। তিনি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়াই অভিনন্দনও জানিয়েছেন। মোদী লেখেন, আপনি যখন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করছেন তখন আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে। এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নেয়ার জন্য আপনার ভীষণের প্রতি তাদের সমর্থনের বহিঃপ্রকাশ। দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি সমৃদ্ধির যৌথ আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে উল্লেখ করে মোদী লিখেন, আমাদের উন্নয়ন অগ্রাধিকারের দৃঢ় মিল ভবিষ্যৎ সহযোগিতার পথনির্দেশক হবে। সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং সাংস্কৃতিক ও জনগণের মধ্যে বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি। দুই দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও উচ্চাকাঙ্ক্ষী সমাজ হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই প্রবৃদ্ধির অনুঘটক হতে পারে, পারস্পরিক নিরাপত্তায় কাজ করতে পারে এবং যৌথ সমৃদ্ধি নিশ্চিত করতে পারে। চিঠির শেষে তিনি তারেক রহমান, ডাক্তার জুবাইদা রহমান ও জাইমা রহমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ থেকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের জনগণের অব্যাহত যে সমর্থন, সেই সমর্থন তিনি পেয়ে যাবেন এবং বাংলাদেশের জনগণের অগ্রগতি, সমৃদ্ধি এগুলো কামনা করেছেন। ব্যাপারটা স্পষ্ট, একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। এখানে কোনো ধোঁয়াশা নেই যে নরেন্দ্র মোদী কোনো ধরনের রাগ ঢাক না করে
বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তার পরিবার সবাইকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন, যে দৃশ্যটা আমরা গত 1.5 বছর দেখিনি। গত 1.5 বছর প্রফেসর ইউনূস সরকারের সঙ্গে ভারত বিন্দুমাত্র কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। নরেন্দ্র মোদীর সঙ্গে একবার দেশের বাইরে সাইড লাইনে কয়েক মিনিটের জন্য একটা বৈঠক হয়েছে প্রফেসর ইউনূসের বারংবার অনুরোধের পরিপ্রেক্ষিতে, কিন্তু সেই বৈঠক কোনো ফলপ্রসূ রেজাল্ট দেয়নি। প্রফেসর ইউনূস বারবার শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদী মুখের উপরে না বলে দিয়েছেন। প্রফেসর ইউনূস শেখ হাসিনার মুখ বন্ধ করে রাখতে বলেছেন, নরেন্দ্র মোদী সেটা রিফিউজ করেছেন। শেখ হাসিনা ভারতে অবস্থানকালে সাংবাদিক সম্মেলনে অডিও বার্তা, বিশ্বের আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়া, এই ব্যাপারগুলো প্রতিনিয়ত করে গেছেন। এ দৃশ্য আমরা দেখেছি। সেই জায়গায় একেবারে শূন্য সফলতা প্রফেসর ইউনূসের। তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন, তখন প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই ভারতের আগ্রহ তারেক রহমানকে কেন্দ্র করে এই আলোচনা আমরা অনেক দিন থেকেই শুনছি। আমরা শুনছি তারেক রহমানের দেশে ফেরার সময় থেকে ভারতের অব্যাহত সমর্থন পেয়ে আসছিলেন তারেক রহমান, এবং নির্বাচিত হওয়ার পরে, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে নিজে টেলিফোন করা, শপথের পরে নিজের চিঠি পাঠানো, এই ব্যাপারগুলো বলে দেয় যে সামনে একটা সুসম্পর্ক আমরা দেখতে যাচ্ছি ভারত বাংলাদেশের। সেই ক্ষেত্রে শেখ হাসিনা একটা বড় ইস্যু। শেখ হাসিনা ভারতে থাকলে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব এবং নতুন স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর। তার ওই বার্তা যদি আমলে নেওয়া যায়, তাহলে তারেক রহমানের সফর আমরা খুব শীঘ্রই দেখছি। এর আগেও আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে 1975-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সেই পট পরিবর্তনের পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশ শাসনের দায়িত্ব নেন, এরপরে আমরা কিন্তু দেখেছিলাম ভারতে আশ্রিত শেখ হাসিনা এবং শেখ রেহানার ওই আশ্রিত থাকার সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারত সফর করেছিলেন। ইন্দিরা গান্ধীর সঙ্গে তার বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ব্যাপারে আলোচনা হয়েছিল। যদিও সেগুলো প্রকাশ করা হয়নি, কিন্তু সেই আলোচনা যে হয়েছিল এগুলো একেবারে স্পষ্ট ব্যাপার। এবং তারপরেই আমরা দেখেছিলাম জিয়াউর রহমানের আমলেই শেখ হাসিনা দেশে ফিরেছেন। দেশে প্রত্যাবর্তনের ঘটনা ঘটেছে 1981 সালে, যখন জিয়াউর রহমান শাসন ক্ষমতায় ছিলেন। এবার আবার তার পুত্র তারেক রহমান শাসন ক্ষমতায়। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং নরেন্দ্র মোদী একেবারে ভারতের ভিন্ন দলের হলেও, কংগ্রেসের জায়গায় বিজেপি হলেও ভারতের পররাষ্ট্রনীতি কখনো পরিবর্তন হয় না। সেই ক্ষেত্রে এখনো আবার দ্বিতীয়বারের মতো ভারতে আশ্রিত শেখ হাসিনা তখন তারেক রহমানের এই বৈঠকের পরেই শেখ হাসিনার দেশে ফেরার ঘটনা দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেটা দুইটা ভিত্তিতে হতে পারে। একটা ভিত্তি হতে পারে যে শেখ হাসিনাকে তারেক রহমান ফেরত চাইলেন বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য, নরেন্দ্র মোদী রাজি হয়ে তাকে ফেরত দিয়ে দিলেন, শেখ হাসিনা ফেরত আসলেন, তাকে বিচারের মুখোমুখি করা হলো একটা। আর একটা হচ্ছে একটা সমঝোতা হতে পারে যে আওয়ামী লীগ যেন রাজনীতি করতে পারে। শেখ হাসিনার মামলাগুলো আক্রোশের ভিত্তিতে যেভাবে পরিচালনা করেছে, দ্রুত গতিতে প্রফেসর ইউনূস, এবং রাজনৈতিক প্রতিহিংসা প্রতিষ্ঠিত করেছে, সেই প্রক্রিয়া থেকে বেরিয়ে গিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে মামলায় আপিল করিয়ে, আপিলে তাকে অব্যাহতি দিয়ে তাকে আবার পুনরায় রাজনীতি করতে দেয়া, এরকম অতিরিক্ত উচ্চাশাও আওয়ামী লীগের লোকজনের মধ্যে থাকতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে সেরকম উচ্চাশার তেমন কোনো বাস্তবতা দেখি না। তবে এই বাস্তবতা দেখি, আমি যতটুকু রাজনীতি বুঝি তাতে ভারতের সঙ্গে একটা সমঝোতা বাংলাদেশের দরকার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে একটা ব্যাপার যে হবে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ওপরে রাজনৈতিক নিষেধাজ্ঞা সেটা সরকার তুলে নেবে হয়তো খুব শীঘ্রই। এরই মাঝে নির্বাচনের পরপরই আমরা দেখেছি
অন্তত সারা দেশে গত কয়েকদিনে 70টা আওয়ামী লীগের অফিস সারা দেশে বিভিন্নভাবে খোলা হয়েছে, কিংবা কার্যক্রম চালু করা, কিংবা সেখানে যে পতাকা তোলা, বঙ্গবন্ধুর ছবিতে মালা দেয়া, স্লোগান দেয়া, এই ব্যাপারগুলো ঘটেছে। এই ব্যাপারগুলোই প্রমাণ দেয় যে প্রফেসর ইউনূস সরকারের আমলের যে অবৈধ প্রয়োগ, আইনের যে অবৈধ প্রয়োগ, সেই অবৈধ প্রয়োগের মধ্যে তারেক রহমানের সরকার থাকবে না। আওয়ামী লীগ খুব শীঘ্রই স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসতে পারবে। বাংলাদেশের 12ই ফেব্রুয়ারি যে সাজানো নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের এমপিরা শপথ নিয়েছে এবং তারেক জিয়া আজকে প্রধানমন্ত্রী চেয়ারে বসবেন। 17 তারিখের পরে, মানে আজকে দিনের পরে, বাংলাদেশে অনেক কিছুরই পরিবর্তন হতে দেখতে পাবো আমরা। কি কি পরিবর্তন হতে পারে এবং বিএনপি রাজনীতিতে কি কি পরিবর্তন আনবে এবং বাংলাদেশের রাজনীতির কি আমূল পরিবর্তন হতে পারে, সে সকল বিষয় নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রথমত, বিএনপি ছাত্রদলের উপর বেশি ফোকাস দিবে এবং বিএনপি, যুবদল এবং ছাত্রদল, এই তিনটা সংগঠনকে খুবই সুন্দরভাবে ঢেলে সাজাবে এবং বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে এবং যত কলেজ আছে, সকল ইউনিভার্সিটি কলেজের মধ্যে এখন যে জামাত শিবিরের প্রেতাত্মারা ভর করে আছে, নিয়ন্ত্রণ করছে, সকল জায়গা থেকে জামাত শিবিরকে হটাবে এবং সেই সকল ইউনিভার্সিটিগুলা এবং কলেজগুলাকে দখলে নেওয়ার চেষ্টা করবে বিএনপি। সেখানের মধ্যে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরে অনেক ক্ল্যাশ হবে, অনেক কিছুই ঘটবে। শেষ পর্যন্ত ওই ইউনিভার্সিটিগুলা এবং কলেজগুলা বিএনপি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে এবং বিএনপি তাদের সাংগঠনিক দক্ষতা বাড়ানোর জন্য সারা বাংলাদেশে বিভিন্ন নতুন কমিটি দিবে এবং স্থানীয় নির্বাচন করানোর জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার জন্য হালকা হালকা করে স্পেস দিবে এবং সম্পূর্ণরূপে যাতে আওয়ামী লীগ সংগঠিত হতে না পারে এবং সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যাতে একেবারে রাজপথে না নামতে পারে, সেদিকেও খেয়াল রাখবে। মানে আওয়ামী লীগকে একটু স্পেস দিবে ফিরে আসার জন্য, যাতে একটা বিরোধী দল আছে সেটা বুঝাবে বিশ্বের কাছে যে আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা আমরা তুলে নেওয়ার চেষ্টা করছি, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এই দিক থেকে আবার জামাত ইসলামীকেও কণ্ঠাসা করে রাখবে। যখন দেখবে আওয়ামী লীগ একেবারে হালকা স্পেস দেওয়ার পর আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথ চাঙ্গা করে ফেলছে, একেবারে বিএনপি সরকারকে ফেলে দেওয়ার অবস্থা হয়ে গিয়েছে, তখন বিএনপি কি করবে? তখন বিএনপি আবার এনসিপি, জামাতের সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগের সাথে রাজপথে মোকাবেলা করবে এবং আওয়ামী লীগকে একেবারে আবার কোণঠাসা করার চেষ্টা করবে। এভাবেই করে কালকে থেকে বিএনপি রাজনীতি শুরু হবে এবং শেষ পরিণতি কি হবে সেটা আমি আপনাদেরকে আগাম বলে যাচ্ছি। সেটা 5 বছর পরে হোক, 7 বছর পর হোক, 10 বছর পর, শেষ পরিণতি ভারতের কূটনীতিক সহায়তা এবং বহির্বিশ্বের প্রেসারে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন ভাবে রাজপথে নামবে, ম্যাসাকার পরিস্থিতি তৈরি হয়ে যাবে। সারা বাংলাদেশে 5 আগস্টের থেকে ভয়াবহ পরিস্থিতি হবে এবং বিএনপি সরকারের খুব করুণ পরিণতি হবে এবং বিএনপি খুব করুণ ভাবে একেবারে ওই সরকার ভেঙে পড়বে। বিএনপি নেতারা হয়তোবা কেউ বেঁচে থাকবে, কেউ মারা যাবে। তখন আবার সেনা শাসন আসতে পারে। সেনা শাসন আসলো, তারা যদি 1-2 বছর দেশ শাসন করে বা একটি অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা তত্ত্বাবধায়ক সরকার বলেন, ওই সরকারের আন্ডারে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রায় 230 থেকে 40টার বেশি আসন পেয়ে আবার সরকার গঠন করবে। যদি শেখ হাসিনা বেঁচে থাকে 5 বছরের ভিতরে এই ঘটনা ঘটে, তাহলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে। যদি 7 বছরের থেকে বেশি সময় লাগে বা 5 বছর থেকে বেশি সময় লাগে বা 10 বছর লেগে যায়, তাহলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগ ক্ষমতা আসলে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার সম্ভাবনা বেশি। কিন্তু এটা ধরে রাখতে পারেন, আওয়ামী লীগ যদি সংগঠিত হয়ে রাজপথে স্ট্রংলি কামব্যাক করতে না পারে, হালকা স্পেস দেওয়ার পরও বিএনপি এতদিন পর্যন্ত জামাত ইসলামের উপর বিএনপি ভিতরগতভাবে অনেক স্টিমুলার চালাবে। যত সমঝোতা করুক, জামাত ইসলামীকে দাঁড়াতে দিবে না। কারণ বিএনপি ভালো করে জানে জামাত ইসলামী বিএনপির সাথে এতদিন থাকার ফলে বিএনপির সকল দুর্বলতা জেনে গিয়েছে। জামাত ইসলামীর সাথে যদি সমঝোতা করে ফেলে, জামাত ইসলামী বিএনপিকে সাংগঠনিকভাবে আরো দুর্বল করে ফেলবে এবং বিএনপি যত সমর্থক আছে জামাত ইসলামীর পক্ষে নিয়ে আসবে, যেটা এই 16-17 বছরে জামাত ইসলামের সাথে জোট থাকার কারণে যেটা করেছে। এই নির্বাচনে কিন্তু তা প্রমাণ হয়ে গিয়েছে যে বিএনপির অনেক ভোট জামাত ইসলামের কাছে চলে এসেছে। আওয়ামী লীগ সংগঠিত ফিরে আসা ছাড়া ততদিন পর্যন্ত জামাত ইসলামী এবং বিএনপির খেলা চলতেই থাকবে। আওয়ামী লীগ রাজপথে ইন করবে শক্তভাবে, তখন আবার এনসিপি গং, জামাত গং, বিএনপি গং সকলে
একত্রিত হয়ে আওয়ামী লীগের সাথে মোকাবেলা করবে। কিন্তু এটা সত্য, কালকে থেকে বাংলাদেশে সকল জায়গায় অনেক ম্যাসাকার পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হবে। এটা আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন একটু কম থাকবে, 1-2 মাস যাওয়ার পর আস্তে আস্তে বাড়তে শুরু করবে। কারণ তখন বিএনপি আস্তে আস্তে সকল কিছু ভুলে যাবে যে আমাদেরও পতন হতে পারে। তাদের মধ্যে অহংকার চলে আসবে, তারেক জিয়ার মধ্যে একটা অহংকার চলে আসবে, একটা ভাবভঙ্গি চলে আসবে। এখন যেভাবে দেখছেন নমনীয়তা আছে, নাহিদ ইসলামের বাসায় যাচ্ছে, তারপরে হেফাজত ইসলামের ওখানে যাচ্ছে, তারপর চরমনায়ের ওখানে যাচ্ছে, ডক্টর শফিকুর রহমানের সাথে দেখা করছে, এগুলো সকল কিছু আস্তে আস্তে করে ভুলে যাবে। তখন তারেক জিয়ার ধারের কাছেও ঘেঁষতে পারাটাই অনেক কঠিন হয়ে যাবে। কারণ তারেক জিয়ার কথা বা এমপি যারা আছে তারাই তাদেরকে মনে করবে তারাই সর্বেসর্বা, কাউকে খাওয়ার টাইম নেই। আওয়ামী লীগকে মায়ের উপর রাখবে, জামাতকে মায়ের উপর রাখবে, এবং এনসিপি কে তো কালকে থেকে মায়ের শুরু হয়ে যাবে। এনসিপি এই টোকাইগুলা চেয়েছিল বিএনপির সাথে সমঝোতা করে তাদের 1-2 জনকে মন্ত্রী করতে পারে কিনা, কিন্তু বিএনপি ভালো করেই বুঝে গিয়েছে যে এরা হচ্ছে জামাত শিবিরের বি টিম। এরা আমাদের সাথে সমঝোতা করে এখন যদি 2টা মন্ত্রী হয়ে যেতে পারে আবার পরে দেখাবে, এরা সকল তথ্য জামাতকে দিয়ে দিবে, জামাতের হয়ে কাজ করবে। তাই এদেরকে এত স্পেস দেয় না, হয়তোবা ফর্মালিটির কারণে নাহিদ ইসলামের বাসায় গিয়ে দেখা করেছে। সো এটাতে কিছুই হবে না, কালকে থেকে দেখতে থাকুন কি মাইকটা চলে এবং বিএনপি কি ম্যাসাকার পরিস্থিতি তৈরি করে সারা বাংলাদেশে। এটা মাথায় রাখবেন, ওরা ক্ষুধার্ত বাঘ, সুস্থ বাঘের থেকেও ক্ষুধার্ত বাঘ অনেক বেশি ভয়ঙ্কর হয়। 20 বছর ক্ষমতার বাইরে ওদের অনেক নেতা কর্মী, অনেক টাকা লস হয়েছে, অনেকে অনেক কষ্টে আছে। শুধু যারা এমপি হয়েছে তাদের কাছে হাতে কিছু টাকা পয়সা আছে, কিন্তু তৃণমূলের কর্মী বলেন, মধ্যপর্যায়ের নেতারা বলেন, তারা অনেক জ্যেষ্ঠ হয়ে গিয়েছে, তাদের ফ্যামিলি এবং ব্যবসায়িক খাত। তাই তারা এগুলা আবার পুনরুদ্ধার করার জন্য বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি, যারা তৃণমূল এগুলো করতেই থাকবে। অলরেডি 16-17 মাসে অনেক জায়গায় করেছে, কিন্তু এখন তার পরিমাণ আরো বেড়ে যাবে। কারণ তাদের মনে কোনো ভয় থাকবে না, তারা এমপি শেল্টারে থাকবে, পুলিশও তাদেরকে কিছু করবে না। এটাই চলবে মোটামুটি প্রথম 1 মাস যাওয়ার পরে, হয়তোবা কালকে থেকে আস্তে আস্তে শুরু হবে। তাই আমি যে সকল বিষয় এখন এই ভিডিওতে আলোচনা করেছি, সকল বিষয় কিন্তু আপনারা আস্তে আস্তে সকল কিছু দেখতে পাবেন এবং অনেক কিছু আপনারা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এটা সত্য, আওয়ামী লীগ আস্তে আস্তে ফিরে আসবে। হুট করে আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে আসছে এভাবে আপনারা দেখতে পাবেন না, এটা আমি আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছি। তাই হতাশ হওয়ার কিছু নেই, আস্তে আস্তে ফিরে আসলে অনেক শক্তিশালী হয়ে সংগঠিত হয়ে ফিরে আসতে পারবে। হুট করে ফিরে আসবে আবার দমিয়ে দিবে বিএনপি জামাত গং একত্রিত হয়ে, কোনো দরকার নেই। আওয়ামী লীগ এমন ভাবে ফিরে আসতে হবে যাতে বিএনপির সাথে সকল অ্যান্টি আওয়ামী লীগের দল একত্রিত হয়ে গেল, যাতে আওয়ামী লীগকে হারাতে না পারে, রাজপথে আওয়ামী লীগ যাতে টিকে যায় এবং ওই রেজিমটাকে ফেলে দিতে পারে, এবং আর্মি ক্ষমতা নিলেও নেক এবং তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন হলো যাতে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে। ওভাবে আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে গুছিয়ে আগাতে হবে, তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে, আবার বাংলাদেশের রাজনীতিতে দাপটের সহিত ফিরতে পারবে। তা না হলে যে লাউ সে কদু থাকবে। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে এবং তরুণদেরকে গুরুত্ব দিতে হবে। এটাই যদি আওয়ামী লীগ বুঝতে পারে তাহলে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরতে পারবে সংগঠিত হয়ে। আর যদি না বুঝতে পারে তাহলে আরো অনেক সময়ের প্রয়োজন হবে, কিন্তু ফিরবে এটা 100%। তাই আশা করছি আপনারা সকল বিষয় ভিডিও থেকে বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমি সেখানে ক্লিয়ারলি উত্তর দিব। আর এখানে তো কমেন্ট বক্স আছেই, এখানেও আপনারা কমেন্ট করতে পারেন।